জি ম্যাম। আচ্ছা, লেকচার 18। আচ্ছা, আমরা মূলধন অধ্যায়ে ছিলাম। মূলধন অধ্যায়ের আজকে হচ্ছে, এটা হচ্ছে লাস্ট লেকচার। আমরা আজকে লেকচারটাতে যে দুইটা জিনিস শিখবো সেটা হচ্ছে মূলধন গঠনের উপায়সমূহ বিশ্লেষণ করব, কিভাবে মূলধন গঠন করা হয়, আর এটাকে মূলধন গঠনের জন্য যে সঞ্চয়ের অভ্যাসটা প্রয়োজন বা আরো যে ২-৩টা ফ্যাক্টর প্রয়োজন, সেই ২-৩টা ফ্যাক্টর নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথম আমরা এখানে একটু দেখি যে মূলধন গঠন বলতে কি বুঝি। মূলধন গঠন বলতে আমরা বুঝবো যে সাধারণত মূলধন বৃদ্ধির যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলবো মূলধন গঠন। অর্থাৎ এক বছরের তুলনায় অন্য একটা বছরে কি পরিমাণ মূলধন, নতুন করে মূলধন গঠিত হলো, নতুন করে কতটুকু মূলধন মূলধন সংযোজিত হলো বা সংযুক্ত হলো, এটাকে আমরা বলবো কি মূলধন গঠন। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো, সাধারণত একটি নির্দিষ্ট বছরের তুলনায় পরবর্তী বছরে যে পরিমাণ মূলধন অর্থনীতিতে সংযোজিত হয় তাকেই মূলধন গঠন বলা হয়। আমরা একটু পরে ক্যালকুলেশন করেও দেখব কিভাবে মূলধন গঠনটা আমরা বের করতে পারি। অন্যভাবে বলা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা সামগ্রী, বিদ্যুৎ, পরিবহন দ্রব্য, বাঁধ প্রভৃতি মূলধন দ্রব্য অধিক পরিমাণে বৃদ্ধি করা যায় তাকে আমরা বলবো কি মূলধন গঠন। ঠিক আছে? তাকে আমরা বলবো কি মূলধন গঠন। এখানে আমরা অর্থনীতিবিদ, দুইজন অর্থনীতিবিদের সংজ্ঞা এখানে দেওয়া আছে। অর্থনীতিবিদ বেনহামের মতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো সমাজ তার মূলধনের যে পরিমাণ বৃদ্ধি সাধন করে তাকে উক্ত সময়ের মূলধন গঠন বলা হয়। আর অধ্যাপক রাগনার মার্কসের মতে কোনো দেশ তার বর্তমান উৎপাদনকারী ক্ষমতার সম্পূর্ণটা বর্তমান ভোগের জন্য ব্যবহার না করে যে ক্ষমতার একটি অংশ মূলধন সামগ্রীর উৎপাদন কাজে নিয়োগ করে তাকে আমরা বলবো কি মূলধন গঠন। তো এখানে দুইভাবে বলা হয়েছে, একটা হচ্ছে আহ মূলধন গঠনের পরিমাণটা, মানে একটা সময়ের প্রেক্ষিতে অন্য সময়ে মূলধন কতটুকু পরিমাণ সংযোজিত হলো সেটা হচ্ছে অর্থনীতিবিদ বেনহাম সেটা বলেছেন। আর রাগনার মার্কস যেটা বলছেন যে আমরা বর্তমান ভোগের জন্য আমাদের পুরো ইনকামটাকে ইউজ না করে তার কিছু অংশ যখন আমরা সঞ্চয় করি, সঞ্চয় থেকে সেটা কি হয় সেখান থেকে মূলধন গঠিত হয় এবং সেটা পরবর্তীতে উৎপাদন কাজে আমরা যে বিনিয়োগ করি, এই প্রক্রিয়াটাকেই উনি বলেছেন মূলধন গঠন। ঠিক আছে? এরপর এখন আসুন মূলধন গঠনের সূত্রটা তোমরা একটু লিখো, কারণ আমরা একটু পরে অঙ্ক করব, তো তো এই জন্য আমাদের একটু মূলধন গঠনের সূত্রটা লাগবে। তাহলে লিখি এখন আমরা যে যদি টি সময়ের মূলধনের মজুদ হয় কে টি, কে দিয়ে এখানে আমরা ক্যাপিটাল বুঝাচ্ছি। তোমাদের মনে আসতে পারে যে আমরা ম্যাডাম ক্যাপিটাল বানান তো সি এ ক্যাপিটাল পি আই টি এ এল ক্যাপিটাল, আমরা এটাকে সি দ্বারা শুরু করি। আপনারা এখানে দেখতেছি কে দিয়ে লিখছেন, কেন কে দিয়ে লিখছেন? আসলে এটাকে কে দিয়ে আমরা লিখেছি কেন, সি দিয়ে আমরা যে ম্যাক্রো ইকোনমিক্স, আমরা তো এখানে যে সকল টপিকস গুলো পড়ি এগুলো সাধারণত মাইক্রো ব্যষ্টিক অর্থনীতির টপিকস গুলোই ম্যাক্সিমাম আমরা ফার্স্ট ইয়ারে পড়ে থাকি। আর ম্যাক্রো ইকোনমিক্স এর একটা টপিকস এখানে আছে যেটা হচ্ছে তোমাদের সামগ্রিক আয় ব্যয় আরকি। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে আমরা সরি সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে লাস্ট একটা অধ্যায় আছে, সে লাস্ট ২ টা অধ্যায় আছে, মানি এন্ড ব্যাংকিং আর তোমার এটা কি বলে জাতীয় আয় আরকি। হ্যাঁ? এই ২ টা অধ্যায়ে আমরা সাধারণত ম্যাক্রো ইকোনমিক্স এর টপিকস গুলা পড়ে থাকি। আর বাকি সবগুলাই মোটামুটি মাইক্রোর আন্ডারে। তো এক্ষেত্রে আমরা কনজাম্পশন নামে একটা টার্ম আছে, ভোগ। হ্যাঁ? কনজাম্পশন টার্মটাকে সাধারণত আমরা সি দ্বারা ডিনোট করে থাকি। আর ক্যাপিটালটাকে আমরা কে দ্বারা ডিনোট করে থাকি। ২ টা যেন একরকম একসাথে একই রকম যেন না হয়। তো ওইটাকেও যদি সি দিয়ে ডিনোট করি, এটাকেও যদি সি দিয়ে ডিনোট করি আমরা ক্যাপিটালকে, তাহলে আমাদের জন্য সেটা মানে কনফিউশন অ্যারাইজ করে। তো এইজন্য আমরা ক্যাপিটালকে সবসময় কে দ্বারা ডিনোট করব। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন লিখো টি সময়ের মূলধনের মজুদ হচ্ছে কেটি এবং t+1 সময়ে মূলধন মজুদের পরিমাণ হচ্ছে কে t+1। টিটাকে আমরা নিচে সাফিক্স হিসাবে লিখবো t+1। t+1 মানে ধরো টি হচ্ছে যদি আমি ২০০০ সাল ধরে রাখি, টি যদি আমার ২০০০ সাল হয়, t+1 হবে কত 2000+1, তাহলে কত হবে ২০০১ 2001। হ্যাঁ, 2000 ইয়ার হবে কি 2001। তাহলে এখানে আমরা যদি কেটি এটা যদি আমার ২০০০ সালের মূলধন মজুদের পরিমাণ হয় তাহলে কেটি+1 হবে ২০০১ সালের মূলধন মজুদের পরিমাণ। ঠিক আছে? তাহলে নিট মূলধন মজুদ পরিমাপ করতে হলে আমাকে কি করতে হবে, কেটি-+1 থেকে কেটিটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। দেখো তাহলে t+1 সময়ে মূলধন গঠন অর্থাৎ নিট মূলধন কতটুকু বৃদ্ধি পেল সেটা আমরা ২০০১ সাল থেকে ২০০০ সালের মূলধনটাকে কি মজুদটাকে কি করতে হবে, আমাকে মাইনাস করতে হবে। তাহলে তাহলে t+1 সময়ে মূলধন গঠন ইকুয়াল টু কে t+1 মাইনাস কেটি, উক্ত সময়ে নিট বিনিয়োগ। ঠিক আছে? এটা হচ্ছে আমার মূলধন গঠনের সূত্র। দেখো কোথাও বুঝতে পারছো? ম্যাম একটু আরেকবার একটু বুঝাবেন? কোন জায়গাটা বাবা, নামটা বলুন। ম্যাম এই জায়গাটায়।
কোনটা? এই লাস্টের যেটা তাহলে টি প্লাস আচ্ছা 1 সমান তাহলে টি মূলধন প্লাস কত? 1 তাহলে আমরা বলতেছি যে 2001 সালে আসলে কতটুকু মূলধন গঠিত হলো। তাহলে 2001 সালে মানে মোট মূলধন ধরো তোমার এখন আমাদের সাল কত চলতেছে 2021 সাল। ঠিক আছে 2021 সাল আর তার পরবর্তীতে 2020। এখন ধরে নিচ্ছি 2020 সালে তোমার বয়স ছিল কত 17 বছর। 2020 সালে তোমার বয়স 17 বছর আর 2021 সালে তোমার বয়স হচ্ছে কত 18 বছর। তাহলে তোমার নিট বয়স বৃদ্ধি পাইছে কতটুকু? 1 বছর না? জি ম্যাম। 1 বছর বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেম ভাবে যদি আমি ধরে নিই যে 2020 সালে আমার মূলধন গঠন ছিল, মূলধন পরিমাণ ছিল কেটি পরিমাণ। কেটি পরিমাণ ধরে নিচ্ছি 100 একক পরিমাণ আমার মূলধন ছিল। আর T+1 অর্থাৎ 2021 সালে এসে আমার মূলধন গঠনের পরিমাণ এখানে বাড়লো কত 110। আগে ছিল 100, 2020 সালে ছিল 100 একক আর 2021 সালে হয়েছে আমার কত 110 একক। T+1 2021 সালে হয়ে গেছে আমার কতটুকু 110 পরিমাণ। তাহলে আমার নিট বৃদ্ধি পাইছে কতটুকু? 10 একক বৃদ্ধি পেল না? তাহলে যে T+1 অর্থাৎ 2021 সালে আমার কি হচ্ছে মূলধন গঠনের পরিমাণ কতটুকু বৃদ্ধি পাইছে 110 থেকে আমি 100 বাদ দিলে তাহলে নিট মূলধন কতটুকু আসলো আমার 10 একক। 10। বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম এটা কি কে তারপরে টি প্লাস 1 মাইনাস কে টি? কে মানে এখানে হচ্ছে কে T+1 টিটা হবে কে টি এর নিচে ঠিক আছে মানে সাফিক্স হিসেবে ইউজ জি করে ম্যাম। আর এখানে এই যে তারপরে মাইনাস কে টি। মাইনাসটা হবে কে আর এই কে এই দুইটার মাঝখানে কে আর এই কে এই দুইটার মাঝখানে হবে মাইনাসটা ঠিক আছে জি ম্যাম। আচ্ছা এই স্লাইডে কারো কোথাও কোনো সমস্যা আছে না নো ম্যাম। ম্যাম। আচ্ছা এখন আসো আমরা একটা উদাহরণ করব এটা একটু তোমরা হাতে কলমে করো তাহলে তোমাদের জন্য আরো মানে এইভাবে অঙ্কগুলো আসে আমরা যখন উদ্দীপকগুলো দেই এই 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 উদ্দীপক এইভাবে এই ধরনের উদ্দীপকগুলাই দেওয়া হয় সাধারণত মূলধন থেকে দেখো মনে করা যাক 2019 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশে মোট 1,35,000 কোটি টাকার মূলধন ছিল সালটা কত 2019 মূলধনের পরিমাণ কত 1,35,000 টাকা ঠিক দেখো এই যে আমরা যদি বলি সালটা হচ্ছে এখানে কত ধরলাম যে 2019 সালটা 2019 মূলধন মজুদের পরিমাণ হচ্ছে 1,35 কোটি টাকা ঠিক আছে বুঝতে পারছো সবাই আগে প্রথম একটু লাইনটা লিখো হেডিংটা লিখো অর্থাৎ এখানে কেটি এর ভ্যালু কতটুকু আমার 1,35,000 1,35,000 টাকা হচ্ছে আমার কি বলে কেটি এর ভ্যালু ঠিক আছে আর 2019 এটা হচ্ছে 2019 সাল হচ্ছে আমার টি সময় এখানে টি এর ভ্যালু কত 2019 কেটি এর ভ্যালু হচ্ছে কত আমার 1,35,000 ঠিক আছে হাতে কলমে করবা কারণ তো হাতে কলমে করতে গেলে আমি এখন মুখে মুখে বলে দিয়ে যেতে পারি কোনো অসুবিধা নাই কিন্তু তোমাদের মধ্যে লাইকিংসটা থেকে যাবে হাতে কলমে করলে এখনই যেখানে হয়তো ক্যালকুলেশনে বুঝতেছো না একটা সমস্যা যদি দাঁড়ায় যায় তাহলে সেটা এখনই সাথে সাথে সলভ করে নিতে পারবা বুঝছো প্রথম লাইনটা লেখা কমপ্লিট সবার জি ম্যাম। তারপর দেখো কিন্তু 2020 সালের জুন মাসে দেশের মোট মূলধনের মূল্য দ্বারা 1,44,000 কোটি টাকা 2020 সাল অর্থাৎ এখানে কেটি ছিল আমার 2019 কেটি প্লাস 1 অর্থাৎ 19 এর সাথে যখন আমি এক যোগ করবো তখন কত চলে আসবে 2020 ঠিক আছে কেটি প্লাস 1 কেটি প্লাস 1 অর্থাৎ 2020 সালের জুন মাসে মোট মূলধনের পরিমাণ দ্বারা সরি এটা হচ্ছে টি প্লাস 1 আর মূলধনের পরিমাণ কেটি প্লাস 1 হচ্ছে কত 1,44,000 কোটি টাকা এটা হচ্ছে আমার কি মোট মূলধন 2020 সালের ঠিক আছে তাহলে এখন দেখো আমরা বলছি যে মূলধন গঠনের পরিমাণ এখন কতটুকু দাঁড়াবে মূলধন গঠনের সূত্রটা কি আমরা জানি কেটি প্লাস 1 মাইনাস কেটি টি প্লাস 1 সময়ের মূলধন থেকে আমি টি সময়ের মূলধনের পরিমাণটাকে কি করব বাদ দিব তাহলে এখন দেখো টি প্লাস 1 অর্থাৎ 2020 সালে মূলধন ছিল কত 1,44,000 আর কেটি অর্থাৎ টি 2020 সালে মূলধনের পরিমাণ ছিল আমার কত 1,35,000 তাহলে 1,44,000 থেকে 1,35,000 টাকা যদি আমি বাদ দেই তাহলে আমার মোট মূলধন গঠন কত হবে 9,000 কোটি টাকা
দেখো তো এই এই অঙ্কটাতে কারো কোথাও কোনো সমস্যা আছে? No, ma'am. আচ্ছা এখন আসো আহ আরেকটা জিনিস এখানে আমরা এখানে অ্যাড করে দেয়, যেমন ধরো প্রকৃত মূলধন বৃদ্ধির বিষয়টি এখানে আসতে হবে। এখানে আমরা কি দেখলাম যে বার্ষিক মূলধন গঠনের পরিমাণ আমরা পেয়ে গেছি। এখন আসলে প্রকৃত মূলধন আসলে কতটুকু বৃদ্ধি পেলো, প্রকৃত মূলধন বের করতে এখন তোমরা বলতে পারো ম্যাডাম এখানে আবার প্রকৃত মূলধন ব্যাপার বিষয়টা আসতেছে কি, আমি তো বার্ষিক মূলধন তো বের করে ফেলছি, তাহলে প্রকৃত মূলধন ব্যাপারটা কি? প্রকৃত মূলধন দেখো আমরা যখনই কোনো জিনিস ধরো আমরা মানুষ, হ্যাঁ আমরা মানুষ, আমরা কিন্তু প্রতি বছরই কোনো না কোনো ভাবে অসুস্থ হই, কিছু না কিছু, ধরো আমার কখনো সময় ঠান্ডা লাগতে পারে, হালকা হালকা জ্বর থাকতে পারে, হ্যাঁ মানে একেক সময় একেক ধরনের মানে প্রবলেম দাঁড়াইতে পারে। তো সেটা মেনটেন করার জন্য, আমার বডিটাকে মেনটেন করার জন্য আমার কি হয়, কিছু না কিছু এক্সট্রা খরচ আমার প্রতি মাসে একটু ধরে রাখতে হয়, প্রতি বছরে ধরে রাখতে হয়। ঠিক সেম ভাবে কোনো যন্ত্রপাতি, হ্যাঁ যন্ত্রপাতি তো কাজ করতেছে, যেমন ধরো আমার বাসার ফ্যানটা, এটা তো প্রতি বছরই আমার কি হচ্ছে মানে প্রতি মাসে গরমের সিজন এটা আমার চালু রাখতেই হয়। এখন অনেক সময় ফ্যানের কি হতে পারে, একটা কয়েল নষ্ট হয়ে যেতে পারে, সুইচটা নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ কারেন্টে হয়তো বা পুরো ফ্যানটাই নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ এর জন্য আমাকে একটা রিপেয়ারিং কস্ট বা একটা মেরামত খরচ আমাকে কি করতে হয়, বহন করতে হয়। ঠিক সেম ভাবে কোনো প্রতিষ্ঠানে কোনো ফার্মেও তাদের যে সকল যে মেশিন গুলো আছে আমার, যে হ্যাঁ যে ধরো পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য যে মেশিন গুলো আছে, তারপরে হচ্ছে তোমার যে কারেন্ট ইউজ করার জন্য যে আমাদের যে লাইট গুলো থাকে, যে ফ্যান গুলো থাকে, হ্যাঁ তো প্রত্যেকটাই যে মেশিন গুলোর কি একটা আছে রিপেয়ারিং একটা খরচ আছে। বা অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিল্ডিং টাকেও কি করতেছে, রং করতেছে, ঘরের পরিবেশের মধ্যে ধরো আগে ফ্লোর ছিল নরমাল, এখন টাইলস করতেছি, অর্থাৎ এক এক প্রত্যেকবারে কি হয়, একটা মেরামত খরচ আমার দাঁড়ায় যায়। তো আমার মূলধন আমি বৃদ্ধি করছি, কিন্তু এই মূলধন গুলোকে ঠিকভাবে কাজ করার জন্য আমাকে একটা মেরামত খরচ আমাকে কি করতে হয়, বহন করতে হয়, যেটাকে আমরা সাধারণত বলে থাকি মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বা অবচয় জনিত ব্যয়। তো নিট মূলধন বৃদ্ধি করার জন্য তখন আমার এই মূলধন গঠন থেকে এই অবচয় ব্যয়টা বাদ দিলেই আমি পাবো যে আমার আসলে টোটাল কতটুকু মূলধন আমার আসলে এক বছরের তুলনায় অন্য বছর গঠিত হলো। ঠিক আছে? তো এই জন্য আমার প্রকৃত মূলধন বিষয়টি বিবেচনা করার জন্য আমাকে কি করতে হবে, মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখন আমি ধরে নিচ্ছি উক্ত সময়ের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হচ্ছে ২৮০০ কোটি টাকা। তাহলে এখন আসলে যেহেতু আমার ক্ষয়ক্ষতিজনিত ব্যয় আমি ২৮০০ কোটি টাকা আমি ধরে রাখছি, তাহলে এখন এই যে মোট বার্ষিক মূলধন গঠন কতটুকু হয়েছিল আমার ৯,০০০, এই ৯,০০০ থেকে আমার ২৮০০ কোটি টাকা কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমি পাবো যে আসলে উক্ত সময়ে নিট মূলধন বৃদ্ধি কতটুকু ছিল। তাহলে ৯,০০০ থেকে আমি ২৮০০ টাকা ৯,০০০ কোটি টাকা থেকে ২৮০০ কোটি টাকা আমি বাদ দিলে আমি পাচ্ছি ৬,২০০ কোটি টাকা। দেখো বুঝতে পারছো নাকি? কোনো সমস্যা মানে কোনো টার্মে কোনো একটা ওয়ার্ডেও যদি বুঝতে সমস্যা হয় সেটা বলবা। আচ্ছা ম্যাম, এনে যে হ্যাঁ দড়ি উক্ত ক্ষয়ক্ষতির পরিমাণ হুম মানে এটা কি দেওয়া থাকে হ্যাঁ হ্যাঁ কোশ্চেনে? এটা দেওয়া থাকবে, হ্যাঁ এটা দেওয়া থাকবে। এটা এই এই ইয়াগুলো ডাটাগুলো তোমাদের দেওয়া থাকবে যে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় এত 2019 সালে তোমার ধরো মোট মূলধনের পরিমাণ ছিল এত, 2020 সালে সেটা বেড়ে এত হয়েছে, তারপরে ক্ষয়ক্ষতিজনিত পরিমাণ ছিল এতটুকু, তাহলে এখান থেকে মূলধন গঠনের হার বের করো এবং নিট মূলধন পরিমাণ বৃদ্ধির পরিমাণটা বের করো। অর্থাৎ এখানে দুইটা জিনিস দেওয়া থাকবে, মূলধন গঠনের হার যখন আমি বের করব তখন আমাকে সেখানে অবচয়জনিত ব্যয়টা বাদ দিতে হবে না, কিন্তু যখনই আমাকে বলবে যে নিট মূলধন বৃদ্ধির পরিমাণ কতটুকু, তখন আমাকে মোট মূলধনের গঠনের পরিমাণ থেকে ওই নিট মূলধনের পরিমাণটা অবচয়জনিত ব্যয়টা বাদ দিলেই আমি পেয়ে যাব নিট মূলধনের পরিমাণ। ঠিক আছে? জি ম্যাম। সবাই বুঝতে পেরেছো নাকি? আমাকে বলবা যে ম্যাডাম আমি বুঝতে পেরেছি, আর না যদি বুঝতে পারো আমি বলো, আমি আবার বুঝাই দিব। ম্যাম আরেকবার একটু বলে দিলে ম্যাম ভালো। বুঝি নাই, আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা কোন জায়গাটা একটু বোঝো নাই, তাহলে আমাকে ক্লিয়ার করে বলো, তাহলে আমি ওই স্পেসিফিক ওইটা ধরেই আগাবো। ম্যাম প্রথম থেকে বুঝান ম্যাম, আচ্ছা মানে ম্যাম এই অঙ্কটা। আচ্ছা আম, আচ্ছা তো আমি যেভাবে বলতেছি সেভাবে লিখো। লিখো প্রথমে 2019 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশে মোট মূলধনের পরিমাণ ছিল 135 কোটি টাকা। খুব দ্রুত লিখবা। 2020 সালের জুন মাসে মোট মূলধনের পরিমাণ দাঁড়ালো 144 কোটি টাকা। উক্ত সময়ে ক্ষয়ক্ষতির মূলধনের ক্ষয়ক্ষতির পরিমাণ বা অবচয়জনিত ব্যয়, মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয় হচ্ছে 2,800 কোটি টাকা। উক্ত সময়ে মোট মূলধনের উক্ত সময়ে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয় হচ্ছে 2,800 কোটি টাকা।
উদ্দীপকটা লেখা হয়েছে? উদ্দীপকটা লিখেছো? ম্যাম আমরা তো এটা আগের বারই করলাম। ওই যে এখন তো আর কারা যেন লিখিনি। বুঝতেছে না, কারা যেন বুঝতেছে না সেটা বললাম। হ্যালো হ্যালো, ম্যাম শোনা যেতেছে তো? কোনো রেসপন্স করতেছে না তো কেউ, যারা জি বোঝে নাই। ম্যাম। লিখেছো তোমরা? জি ম্যাম। হ্যাঁ জি তাহলে ম্যাম। হ্যাঁ রেসপন্স করবো, আমি তো শুনতেছি না, কিছু বলতেছো না। এখন লিখো যে মোট মূলধনের পরিমাণ, লিখো মাসিক মূলধন গঠনের পরিমাণ এবং বার্ষিক মূলধন গঠনের পরিমাণ এবং নিট মূলধন পরিমাণ বৃদ্ধি বের করো। নিট মূলধন বৃদ্ধির পরিমাণ বের করো। বার্ষিক মূলধন গঠনের পরিমাণ এবং নিট মূলধন বৃদ্ধির পরিমাণ বের করো, নির্ণয় করো। কমপ্লিট লেখা এতটুকু? জি ম্যাম। আচ্ছা এখন লিখো যে 1 নাম্বার যেটা সেটা হচ্ছে এখানে বার্ষিক মূলধন গঠনের পরিমাণ, এখানে বার্ষিক মূলধন গঠনের পরিমাণ জি ম্যাম। 1,44,000 মাইনাস 1,35,000। বার্ষিক মূলধন গঠনের পরিমাণ 1,44,000 মাইনাস 1,35,000 ইকুয়াল টু 9,000 কোটি টাকা। ইকুয়াল টু 9,000 কোটি টাকা। এখন লিখো 2 নাম্বার, নিট মূলধন বৃদ্ধির পরিমাণ, নিট মূলধন বৃদ্ধির পরিমাণ 9,000 মাইনাস 2800 ইকুয়াল টু 6,200 কোটি টাকা। ম্যাম আরেকবার একটু বলবেন? কোনটা? নিট মূলধন। নিট মূলধন বৃদ্ধির পরিমাণ 2 নম্বর অঙ্ক যেটা সেটা হচ্ছে নিট মূলধন বৃদ্ধির পরিমাণ 9,000 মাইনাস 2800 ইকুয়াল টু 6,200 কোটি টাকা। সবসময় মনে রাখবা নিট মূলধন যখনই বের করতে বলবে সেক্ষেত্রে আমরা মোট যে মূলধনটা বৃদ্ধি পেয়েছে তার থেকে আমরা ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা বাদ দিব। ক্ষয়ক্ষতিজনিত ব্যয় কোনটা? অবচয়জনিত ব্যয় বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের যে সকল স্থায়ী মূলধনগুলো আছে, যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, লাইট আছে, ফ্যান আছে, এসি আছে, তারপর হ্যাঁ এই ধরনের জিনিসগুলো যে যন্ত্রপাতিগুলো আছে, বা আমার কি বলে অফিস, সেটাকে যদি আমি ডেকোরেট করতে চাই সুন্দর করে, বা একটা টাইলস নষ্ট হয়ে গেছে সেই টাইলসটাকে রিপ্লেস করতে চাই, এই ধরনের যে ক্ষয়ক্ষতি জড়িত ব্যয়টা আছে এইটাকে আমি এইটা তো আমার আয় না, এটা হচ্ছে আমার ব্যয়। এই জন্য এই ধরনের ব্যয়গুলোকে আমার কি করে দিতে হবে? বাদ দিতে হবে। বাদ দিয়ে আমার মোট যতটুকু থাকবে সেটাকে আমরা বলবো কি নিট মূলধন বৃদ্ধি। ঠিক আছে? তো এভাবে আমরা কি করতে পারি? নিট মূলধন এবং মোট মূলধন গঠনের বৃদ্ধিটাকে বের করতে পারি। আর এরপর আমরা চলে যাই মূলধন গঠনের প্রকারভেদ। মূলধন গঠনের প্রকারভেদ হচ্ছে নিম্নরূপ: প্রাতিষ্ঠানিক মূলধন গঠন, সামাজিক মূলধন গঠন এবং মানবীয় মূলধন গঠন। এটা হচ্ছে প্রকারভেদগুলো তোমরা একটু বাসায় পড়ে নিতে পারবা, যে প্রাতিষ্ঠানিক মূলধন গঠন বলতে আমরা এখানে কি বুঝি, আর হচ্ছে তোমার সামাজিক মূলধন গঠন, মানবীয় মূলধন গঠন, এই জিনিসগুলো সাধারণত আমরা আগে এটা যে মূলধনের যে টাইপস গুলো সেখানে কিন্তু আমরা পড়েছিলাম যে মূলধন গঠনে বলতে এগুলোকে আমরা আসলে কি বুঝি। যেমন ধরো প্রাতিষ্ঠানিক মূলধন যেটা সেটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের যে সকল মূলধন গুলো সাধারণত গঠিত হয়ে থাকে। সামাজিক মূলধন গঠন যেটা হচ্ছে তোমাদের যে সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য, যেমন ধরো কতটুকু পরিমাণ সড়ক বৃদ্ধি করলো সরকার, কতটুকু পরিমাণ হাসপাতাল বৃদ্ধি করলো, কি পরিমাণ হাসপাতাল বৃদ্ধি করলো, কি পরিমাণ খেলার জন্য পার্ক বা হাঁটার জন্য পার্ক, এগুলো হচ্ছে কি
গত বছরের তুলনায় পরবর্তী বছরে কি পরিমাণ আমরা বৃদ্ধি করলো সামাজিক মূলধন গঠন যেটা সেটা। আর মানবীয় মূলধন গঠন যেটা মানবীয় যে সকল তোমার দেশপ্রেম, তারপর কঠোর পরিশ্রম করা, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সমাজসেবামূলক কর্মকাণ্ড করা, এইগুলো হচ্ছে আমার কি মানবীয় মূলধন গঠন করা। বা শিক্ষা কতটুকু অগ্রসর হলো, স্বাস্থ্য কতটুকু অগ্রসর হলো, নারীর ক্ষমতায়ন কতটুকু হলো, এগুলো মানে এক বছরের তুলনায় অন্য বছরে কি পরিমাণ আমার বৃদ্ধি পেলো, এই জিনিসগুলোকে আমরা সাধারণত বলে থাকি যে মূলধন গঠন। হ্যাঁ, এই তিনটা সেক্টরের ক্ষেত্রে। তারপর স্লাইডে কি দেখো যে আমরা দেখি মূলধন অপেক্ষক। মূলধন অপেক্ষকটা কিরকম? সেটা হচ্ছে মূলধন গঠন অপেক্ষকটা সাধারণত এখানে দেখা যাচ্ছে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে তোমার ইনকাম, একটা হচ্ছে তোমার প্রাইস লেভেল, আর একটা হচ্ছে তোমার সি কনজাম্পশন। ওই যে আমি একটু আগে যে বললাম কনজাম্পশনটাকে আমরা সাধারণত সি দ্বারা ডিনোট করি, এজন্য ক্যাপিটালকে আমরা কে দ্বারা ডিনোট করে থাকি। দেখো এখানে আমরা কিন্তু এখানে দাম বলি না, এখানে কি বলছি দাম স্তর বলছি। তোমরা এখানে একটা জিনিসটি খেয়াল রাখবে, এখানে যদি আমরা বলি যে মূলধন গঠন এখানে পিটা কি, হ্যাঁ, যে এখানে পিটা কি, তোমরা কিন্তু যদি দাম বলো তাহলে কিন্তু এর পুরোটাই ক্রস হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এখানে হবে প্রাইস লেভেল, দাম স্তর। অর্থাৎ একটা দেশের সামগ্রিক ভাবে আমরা যখন গড় দাম স্তর বা ভারসাম্য দাম স্তরটা নির্ধারণ করবো সেটাকে আমরা বলে থাকবো কি দাম স্তর। এটা হচ্ছে একটা পুরো একটা অর্থনীতিতে পুরো একটা দেশের সামগ্রিক যে দাম স্তরটা সেটাকে আমরা বলে থাকি দাম স্তর। এটা কিন্তু একটা পণ্যের দাম না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে ডান দিকে আমরা জানি স্বাধীন চলক, ও বাম দিকে থাকি আমরা কি অধীন চলক। এখানে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল মূলধনটা কিসের উপর নির্ভর করে? আয়ের উপর নির্ভর করে। আয় বাড়লে মূলধন বাড়ে, আয় কমলে মূলধন কমে। কারণ আয় বাড়লে মানুষ সঞ্চয় বেশি করে, সঞ্চয় থেকে সেখানে কি হয়? মূলধন গঠন বেশি দেওয়া হয়। দাম স্তর যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে আমার মূলধন গঠন মানে হয়। আবার ভোগ বেড়ে গেলে তো সেক্ষেত্রে কি হয়? মূলধন গঠন কম হয়। ভোগ বেড়ে গেলে মূলধন গঠন কম হয় কেন? কারণ ভোগ যদি বেড়ে যায় মানুষ সঞ্চয় কম করবে, সঞ্চয় কম করলে মূলধন গঠন কম হবে, ঠিক আছে? তো প্রথম ক্ষেত্রে দেখো আয় যদি বাড়ে ভোগ মূলধন বাড়ে, তাহলে এক্ষেত্রে রিলেশনশিপটা কি আমার পজিটিভ, তাহলে এটা অবশ্যই গ্রেটার দেন জিরো হবে। দাম বেড়ে গেলে মূলধন গঠনে বেশি হয়, কারণ সেক্ষেত্রে কি হয়? মানুষ অনেক সময় ব্যবসায়ীরা প্রত্যাশা করে যে যেহেতু এখন দাম বেশি পাওয়া যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হয়? এই সেক্টরে যদি আমি উৎপাদন করি আমি প্রফিট দেখতে পারবো, বেশি প্রফিট হবে আমার বেশি। তো এই ক্ষেত্রেও দামের সাথে তোমার দাম স্তরের সাথে তোমার এখানে ক্যাপিটাল গঠনের সম্পর্কটা কি হচ্ছে? পজিটিভ, ঠিক আছে? আর যেহেতু ভোগ যদি বেড়ে যায় সঞ্চয় কম হয়, সঞ্চয় কম হলে তোমার ক্যাপিটাল গঠনটা কি হয়? কম হয়। তাহলে ভোগের সাথে তোমার ক্যাপিটালের সম্পর্কটা কি হয়ে যাচ্ছে? নেগেটিভ, এজন্য সেটা হচ্ছে আমার লেস দ্যান জিরো। তো এই ক্ষেত্রে দেখো এখানে প্রথমে এই তিনটা জিনিসটিকে ব্যাখ্যা করা হয়েছে ডি কে, অর্থাৎ এখানে এটা ডিফারেন্সিয়েশন করা। ডিফারেন্সিয়েশন তোমরা এখন বুঝবা না, জাস্ট একটু বলে থাকি যে ওয়াই এর পরিবর্তনের ফলে, আয়ের পরিবর্তনের ফলে আমরা দেখেছি যে এখানে ডি দ্বারা পরিবর্তনকে ডিনোট করে, ডি দ্বারা পরিবর্তনকে ডিনোট করে। আয়ের পরিবর্তনের ফলে আমার যদি ওয়াই এর পরিবর্তন কি হচ্ছে? এখানে পজিটিভ হচ্ছে। আয় বাড়লে ক্যাপিটাল বাড়তে আয় বাড়লে ক্যাপিটাল বাড়তেছে, আয় কমলে ক্যাপিটাল কমতেছে, অর্থাৎ রিলেশনশিপটা পজিটিভ। একজন বাড়লে আরেকজনও বাড়তেছে, একজন কমলে আরেকজন কমতেছে। এই জন্য এর মানটা হচ্ছে কি গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন জিরো মানে কি? জিরো হচ্ছে এখানে মানগুলো বেশি, +1 +2 +3 +4 এরকম হবে, ঠিক আছে? আমরা যখন সংখ্যা রেখা দেখাই যে হাতের ডান দিকে গেলে জিরো থেকে যত বেশি হবে সেক্ষেত্রে পজিটিভ হয়, আর বাম দিকে গেলে সেক্ষেত্রে মাইনাস কি হয়? নেগেটিভ হয়। প্রাইস লেভেল যদি বাড়ে ক্যাপিটাল বাড়বে, প্রাইস লেভেল কমলে ক্যাপিটাল কমবে, এই জন্য রিলেশনশিপটা এখানেও পজিটিভ, এই জন্য এটা কি হচ্ছে? গ্রেটার দেন জিরো। কনজাম্পশন যদি বাড়ে ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটাল কমবে, কনজাম্পশন কমলে ক্যাপিটাল বাড়বে, ঠিক আছে? কারণ কনজাম্পশন করলে সঞ্চয় বাড়ে, সঞ্চয় যদি বাড়ে ক্যাপিটাল বাড়বে। তো এই ক্ষেত্রে তাহলে কি হবে? রিলেশনশিপটা কি হয়ে যাবে? নেগেটিভ হবে, এই জন্য সেটা হচ্ছে লেস দ্যান জিরো, ঠিক আছে? এখানে দেওয়া আছে দেখো মূলধনের সাথে আয় ও দাম স্তরের প্রত্যক্ষ এবং ভোগের সাথে বিপরীত সম্পর্ক বিদ্যমান। এটা হচ্ছে এভাবে আমরা গঠন অপেক্ষককে মূলধন অপেক্ষককে এভাবে আমরা কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? ক্লিয়ার স্লাইড সবার? জি ম্যাম। জি ম্যাম। নেক্সট স্লাইডে যাই। এখন আসলে এই সূত্রটা করবো, এই সূত্র দিয়ে এখন একটা আমরা অঙ্ক করব। লিখো মূলধন গঠনের হার। মূলধন গঠনের হার। তোমরা বলতে পারো যে একটু আগে তো ম্যাডাম একটা সূত্র করাইলেন, সেটা কি ছিল তাহলে? সেটা ছিল মূলধন গঠনের সূত্র, আর এটা হচ্ছে মূলধন গঠনের হার। যখনই আমরা এখানে হার দেখবো তখনই বুঝে যাবো আমরা এটাকে 100 দ্বারা কনভার্ট করতে হবে, 100% নিয়ে যেতে হবে। হার বললে আমরা সেটা কি করে নেবো? 100% আমাকে এটাকে কি করে নিতে হবে? কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে আমরা দেখো একটু যদি দেখো লক্ষ্য করো যে এখানে কি ছিল? যে মূলধন গঠনের পরিমাণ, ঠিক আছে? মূলধন গঠনের পরিমাণ ছিল, আর কি ছিল? নিট মূলধন বৃদ্ধির পরিমাণ ছিল। আর এই স্লাইডে আমরা কি দেখতেছি? এই স্লাইডে আমরা দেখতেছি যে মূলধন গঠনের হার। তাহলে এই ক্ষেত্রে তোমরা সূত্রটা খুব ভালো করে কিন্তু কেয়ারফুল থাকবা, যেখানে কি হার বলতেছে না শুধু মূলধন গঠন বলতেছে। তাহলে লিখো যে কোন নির্দিষ্ট সময়ে অর্থাৎ এক অর্থ বছরে কোন দেশের মূলধন বৃদ্ধির হারকেই বলা হয় মূলধন গঠনের হার। সূত্রটা একটু দ্রুত লিখো। মূলধন গঠনের হার ইকুয়াল টু পরপর দুটি সময়ের মূলধনের নিট পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক মূলধন।
ডিভাইডেড বাই প্রাথমিক মূলধন, সূত্রটা একটু লিখি, ইনটু 100। সূত্রটা লিখেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এবার আসো আমরা অঙ্কটাতে চলে যাই। দেখো তোমাদের এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে বলবে যে ম্যাম মূলধন একটু 1 মিনিট, একটু জাস্ট লাস্টে একটু লিখবো। হয়েছে ম্যাম। 2018-19 খুব ভালো করে লক্ষ্য করো। 2018-19 সালে বাংলাদেশে মোট মূলধন দ্রব্যের মজুদ ছিল 1,80,000 কোটি টাকা। 1,80,000 কোটি টাকা ছিল 2018-19-এ। 2019-20 অর্থ বছরে মূলধন মজুদের পরিমাণ দাঁড়ায় 2,20,000 কোটি টাকা। 2,20,000 কোটি টাকা। উক্ত বছরে মূলধনের ক্ষয়ক্ষতি বা অবচয়জনিত ব্যয় হচ্ছে 3,500 কোটি টাকা। 3,500 কোটি টাকা, অর্থাৎ এইভাবে এই ডাটাগুলো দেওয়া থাকে, ঠিক আছে? এখন আমাকে করতে বলছে কি যে এই ক্ষেত্রে আমার মূলধন গঠনের হারটাকে বের করতে হবে। মূলধন গঠনের হারটাকে আমাকে কি করতে হবে? বের করতে হবে। যেহেতু তোমরা এখন একটা জিনিস একটু লক্ষ্য করো, আমার উপরের সূত্রটা কি ছিল? উপরের সূত্রটা ছিল যে পরপর দুটি সময়ের মূলধনের নিট পরিবর্তন যেহেতু বলছে, নিট বললে আমরা জানি যে কি হবে, যে মোট যে মূলধনটা আমার বাড়বে এক বছরের তুলনায় অন্য বছরে, তার থেকে আমার অবচয় জনিত ব্যয়টাকে কি করতে হবে? বাদ দিতে হবে। আমরা আগে করছি, দেখো এক্ষেত্রে আমরা কি করছি, যখনই এই যে নিট মূলধন বৃদ্ধির পরিমাণ আমরা বের করছি, তখনই কি করছি যে দুইটা বছরে মোট মূলধন যে পরিমাণ বাড়ছে তা থেকে আমাকে কি করতে হচ্ছে? অবচয় জনিত ব্যয়টাকে কি করতে হচ্ছে? বাদ দিয়ে দিতে হচ্ছে। ঠিক সেম প্রসেসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো আহ এক্ষেত্রে আমাকে কি বলছে তাহলে, যে নিট পরিবর্তন আমাকে মূলধন গঠনের হারটা বের করতে বলছে। তার নিট সরি মূলধন গঠনের হার বের করতে হলে তাহলে আমাকে কি করতে হবে? নিট পরিবর্তন আর পরপর দুটি সময়ে মূলধনের যে নিট পরিবর্তন হচ্ছে আগে সেটাকে বের করতে হবে। প্রাথমিক মূলধন তো আমার দেওয়াই আছে, আর এটাকে আমি কি করব? 100 দ্বারা গুণ করব। তাহলে এতটুকু কমপ্লিট সবার। 2018-19 সালে বাংলাদেশের মোট মূলধন দ্রব্যের মজুদ ছিল 1,80,000 কোটি টাকা। 2019-2020 সাল শেষে মূলধন মজুদের পরিমাণ দাঁড়ায় 2,20,000 কোটি টাকা। উক্ত বছরে মূলধনের ক্ষয়ক্ষতি বা অবচয়জনিত ব্যয় 3,500 কোটি টাকা। তাহলে 2019-2020 অর্থ বছরে মোট অতিরিক্ত মূলধন কতটুকু? আমার 2020 থেকে 2020 থেকে 180 কোটি টাকা কি করতে, 180,000 কোটি টাকা কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে দেখো 2,20,000 কোটি টাকা থেকে আমি 1,80,000 কোটি টাকা বাদ দিলে কত থাকতেছে? আমার 40,000 কোটি টাকা থাকতেছে, ঠিক আছে? এই 40,000 কোটি টাকা থেকে আমি এখন কি করব? অবচয়জনিত ব্যয় বাদ দিলে আমি মূলধনের নিট পরিবর্তনটা পেয়ে যাব। তাহলে 2019-2020 অর্থ বছরে মূলধনের নিট পরিবর্তন কত? 40,000 মাইনাস 3,500 কোটি টাকা। তাহলে আমার কতটুকু আসছে? 36,500 কোটি টাকা আমার আসতেছে নিট পরিবর্তন। এতটুকু আগে করে নাও সবাই। এতটুকু করছো সবাই? নিট পরিবর্তন
জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আসো 2019-2020 19-20 অর্থ বছরে মূলধন গঠনের হার 36,500 ডিভাইডেড বাই 1,80,000। হ্যাঁ, এই যে প্রাথমিক মূলধন যেটা ছিল 1,80,000 ইন্টু কি করবো 100। তাহলে 100 দিয়ে এটাকে আমরা কনভার্ট করলে পাচ্ছি কতটুকু 20.27%। এতটুকু হচ্ছে আমার নিট মূলধন মূলধন গঠনের হার। আসলে এই মূলধন গঠনের হার এই 20% দ্বারা আমরা আসলে কি বুঝতেছি? 20% দ্বারা আমরা বুঝতেছি যে গত বছরের তুলনায় এই বছর বর্তমান বছর যদি চিন্তা করি, বর্তমান বছরে আমার 20.27% মূলধন পরিমাণ কি হয়েছে বৃদ্ধি পাইছে। অর্থাৎ গত বছর যদি আমার 100 একক মূলধন বৃদ্ধি পায়, তাহলে আমার এবছর 120.27 একক মূলধন আমার কি হয়ে গেছে বেড়ে গেছে। আমি সেটাকে বাড়াতে পারছি। ঠিক আছে, ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাড়টা দিয়ে আমার মূলধন গঠনের হার ছিল 20.27%। ঠিক আছে, জি ম্যাম। ক্যালকুলেশনটা সবাই বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। ফারিন সাদাব, রাজমণি, তারপর হচ্ছে ফারজানা, রাফা, কাশফিয়া, খাদিজা, তোমরা সবাই বুঝতে পারছো? হ্যালো, কাশফিয়া কি আছো? কাশফিয়া তুমি কি আছো? ম্যাম দেখছি না তো কাকে দেখছো না? কাশফিয়াকে। আমি তো দেখতেছি এখানে কাশফিয়া আইফোন। খাদিজা আক্তার, লামিয়া। খাদিজা আক্তার, লামিয়াকে আমি তো কখনোই এসডব্লিউ জমা দিতে দেখি নাই। মারুফা আছো? মেহেরুন্নেসা আছো? মারুফা, মেহেরুন্নেসা, মেহেরুন্নেসা আছো? জি ম্যাম। খাদিজা আক্তার, লামিয়া আছো? কাশফিয়া, খাদিজা আক্তার, লামিয়া, ওদের রোল নাম্বার গুলো আমাকে একটু দিবা তো? আচ্ছা, আমি বের করতে পারবো। কাশফিয়া, খাদিজা, ফারিন সাদাফ, রাজমণি আছো? জি ম্যাম। আফরোজ, রাফিয়া, জি ম্যাম আছি। সুহা আছো? সুহা আছো? তিন্নি ইসলাম মিম আছো? তিন্নি ইসলাম মিম, জি ম্যাম আছি। জাফরিন জাহান আছো? জাফরিন জাহান, জাফরিন জাহান আছো তুমি? রাইসা আছো? রাইসা, রাইসা অডিও অফ করে রেখেছে, জি শুনতে ম্যাম, পাচ্ছে না মনে হয়। কানেক্ট করে নাই। আচ্ছা, জাফরিন জাহান, ও আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা গেল আমার মূলধন গঠনের হার। হ্যাঁ, আচ্ছা, অঙ্কটা তো বুঝতে কারো অসুবিধা নাই, তাই তো? আচ্ছা, এখন নো আসলে ম্যাম, ভালো মতো বুঝতে মূলধন পেরেছি। মূলধন গঠন পদ্ধতি। মূলধন গঠন পদ্ধতি তিন ভাবে হতে পারে: সঞ্চয়ের সৃষ্টি, সঞ্চয়ের আহরণ এবং সঞ্চয়কে বিনিয়োগ করার মাধ্যমে। সব মূলধন গঠনের উপায়গুলো আমরা এখন একটু ভালোভাবে একটু দেখবো। যে সঞ্চয়ের সামর্থ্য মানে কি, সঞ্চয়ের সামর্থ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার মূলধন গঠন বেশি হবে। অনেক সময় দেখা যায় যে সঞ্চয়ের ইচ্ছার ক্ষেত্রে উপরে ডিপেন্ড করে মূলধন গঠনের উপায়। যেমন ধরো দূরদৃষ্টি যদি থাকে, পারিবারিক স্নেহ, মমতা, ক্ষমতা বা মর্যাদা লাভের আকাঙ্ক্ষা, যানবাহনের নিরাপত্তা, কার্পণ্য, সুদের হার, তারপর হচ্ছে কর ব্যবস্থা, শিক্ষা, রাজনৈতিক রীতিনীতি, এগুলো হচ্ছে সঞ্চয়ের ইচ্ছার উপরে কি করে ডিপেন্ড করে। পারিবারিক স্নেহ মমতা যদি বেশি থাকে তাহলে সে সঞ্চয় করবে। ক্ষমতা বা মর্যাদা লাভের আকাঙ্ক্ষাও থাকলে তার সঞ্চয় করার মাধ্যমে সে তার মানে ইনকামটাকে স্টেবল করতে চায়।
তারপর হচ্ছে সুদের হার যদি বেশি থাকে তাহলে সঞ্চয় বেশি করবে, সুদের হার কম থাকলে সঞ্চয় কম থাকবে। কর ব্যবস্থা যদি বেশি পরিমাণ যদি আমার ট্যাক্স দিতে হয়, তাহলে সেক্ষেত্রে সঞ্চয় কমে যাবে। ট্যাক্স যদি আমার কম থাকে তাহলে সেক্ষেত্রে আমার কি সঞ্চয় বাড়বে। ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন ধরনের পলিসির উপর ডিপেন্ড করে থাকে আমার কি সঞ্চয়ের ইচ্ছা। তারপর আছে তোমার বিনিয়োগের সুযোগ সুবিধা। বিনিয়োগের সুযোগ সুবিধাটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, মূলধন গঠন বেশি হবে। বিনিয়োগের সুযোগ সুবিধা যদি কম হয় মূলধন গঠনের হারটাও কি হবে, কমে যাবে। ঠিক আছে? তারপর আসো অনুন্নত বা উন্নয়নশীল দেশে আমার মূলধন গঠনের সমস্যাগুলো কি কি? সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্বল্প মাথাপিছু আয়। এখন একটা জিনিস চিন্তা করো, এটা কিন্তু সাইক্লিক্যালি ঘুরে। মাথাপিছু আয় যদি কম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সঞ্চয় কম হবে। সঞ্চয় যদি কম হয় তাহলে ক্যাপিটাল কম হবে। ক্যাপিটাল যদি কম হয় আমার বিনিয়োগ কম হবে, ইনভেস্টমেন্ট কম হবে। ইনভেস্টমেন্ট যদি কম হয় সেক্ষেত্রে আমার উৎপাদন কম হবে। উৎপাদন যদি কম হয় মানুষের এমপ্লয়মেন্ট যেটা আমরা বলি এমপ্লয়মেন্ট কম হবে। এমপ্লয়মেন্ট যদি কম হয় ইনকামটাও কম হবে। ইনকাম কম হবে আবার কি হবে, সঞ্চয় কম হবে। তো এইভাবে এটা কি সাইক্লিক্যালি ঘুরতে থাকে। এর মেন মানে এটাকে যদি আমরা বলি দারিদ্র্যের দুষ্ট চক্রের সাথেও এটাকে কি করা যায়, তুলনা করা যায়। তো অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে মূলধন গঠনের সমস্যাটা এভাবেই সাধারণত লক্ষ্য করা যায়। ঠিক আছে? এই যে দেখো আমি যেটা বলছিলাম যে সাইক্লিক্যালি ঘুরে, এটা কিন্তু সেভাবে দেওয়াই আছে। স্বল্প উৎপাদন, স্বল্প আয়, ভোগ প্রবণতা অধিক, সঞ্চয় প্রবণতা কম, মূলধন গঠন কম, বিনিয়োগ কম, দুর্বল মানব সম্পদ, আবার স্বল্প উৎপাদন। ঠিক আছে? তো এইভাবেই সাধারণত কি করে থাকে, মূলধন গঠনের হারটা অনুন্নত বা উন্নয়নশীল দেশে সাধারণত দেখা যায় যে কম লক্ষ্য করা যায়, পরিলক্ষিত হয় কম। এখানে কিছু কাজগুলো দেওয়া আছে, এছাড়াও তো এই কাজগুলো করবা, আর পাশাপাশি তো আমি বলেই দিছি যে এসডব্লিউ দিয়ে দিব। সেটা তোমরা বাসা করে শনিবার বৃহস্পতিবারে জমা দিবা। ঠিক আছে? আচ্ছা।